বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। পূর্ববর্তী ক্লাসে আমরা 4 রকম মৌলিক বল নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকের ক্লাসে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। তোমাদের এটি শিখন অভিজ্ঞতা হচ্ছে 1.4। তো আজ আমরা এই ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো তার আগে আমরা প্রথমে আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় একটু স্মরণ করে নেই। দেখো, তুমি যদি কখনো হঠাৎ করে কোনো একটি কঠিন তলের উপরে প্রচণ্ড জোরে থাবা দিয়ে বসো, তাহলে কি হয়? তোমার হাতে কিন্তু তুমি ব্যথা অনুভব করো। আবার অনেক সময় দেখবে যে তুমি একটি টেনিস বলকে খুব সজোরে কোনো দেয়ালের দিকে ছুঁড়ে মারলে, তো স্বাভাবিকভাবে যেটা ঘটে যে টেনিস বলটা কিন্তু দেয়ালের গায়ে লেগে আবার বিপরীত দিকে ফিরে আসলো। এটাও কিন্তু একটা ঘটনা। আবার কখনো কখনো দেখবে যে পানিতে ভাসমান নৌকা থেকে যখন আমরা তীরের দিকে লাফ দেই, তখন কি হয় যে তুমি হয়তো সামনের দিকে চলে যাচ্ছ কিন্তু নৌকাটা পিছিয়ে যাচ্ছে। তো এই ব্যাপারগুলো আসলে যে কারণে ঘটে, সেই কারণটাই আজকে আমরা অ্যানালাইজ করব বা বিশ্লেষণ করব বা জানার চেষ্টা করব। তো নিউটনের তৃতীয় সূত্রে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। চলো দেখি বইতে এই বিষয়ে কী লেখা আছে। তো দেখি নিউটনের তৃতীয় সূত্রে কি বলা হচ্ছে। তোমরা কিন্তু এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ, তাই না? একটি রকেটের ছবি আমরা দেখতে পাচ্ছি। তাহলে নিউটনের তৃতীয় সূত্রের সাথে এই রকেটের ছবির সম্পর্ক কী? অথবা এতক্ষণ ধরে আমরা যে কথাগুলো বললাম, হ্যাঁ, তার সাথেই বা এর সম্পর্ক কী, এটা একটু পরে আমরা বুঝতে পারবো। প্রথমে আমরা দেখি যে আমাদের বইতে এই বিষয়ে কী লেখা আছে, সেইটা একটু আমরা আগে বোঝার চেষ্টা করি। দেখো কি বলছে। নিউটনের প্রথম সূত্র থেকে বস্তুর উপরে কোনো বল প্রয়োগ করা না হলে কি ঘটে সেটি আমরা জেনেছি, আর বস্তুতে বল প্রয়োগ করা হলে কি ঘটে সেটি জেনেছি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। তো একটি বস্তু যখন অন্য আরেকটি বস্তুর উপরে বল প্রয়োগ করে, তখন বস্তু দুইটির মাঝে কি ক্রিয়া প্রতিক্রিয়া হয় সেটি আমরা জানব নিউটনের তৃতীয় সূত্র থেকে। আমাদের হাঁটা কিংবা দৌড়ানোর পেছনে আছে নিউটনের তৃতীয় সূত্র। জেট বিমানের ইঞ্জিন কিংবা মহাশূন্যগামী রকেটের ইঞ্জিনেও ব্যবহৃত হয় নিউটনের তৃতীয় সূত্র। খেয়াল করে দেখো, এখানে আমরা একটি রকেট দেখতে পাচ্ছি, তাই না? এই রকেটের উপরে যে বস্তুটি তোমরা দেখতে পাচ্ছ, এটি একটি প্লেনের মতো দেখতে, কিন্তু এটার নাম হচ্ছে স্পেস শাটল। তো যদিও এখন এই প্রোগ্রামটি মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থান বা নাসা এটা স্থবিরও করে দিয়েছে, তবে এটা একটা খুব চমৎকার উদাহরণ। দেখো, তোমরা দুই পাশে এই যে সাদা যে দুটো জিনিস দেখতে পাচ্ছ, এই দুইটা হচ্ছে দুইটি রকেট। এদেরকে বলা হয় বুস্টার রকেট। তো এই দুইটি বুস্টার রকেটের মধ্যে খুব পাওয়ারফুল জেট ইঞ্জিন রয়েছে। আর এখানে এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক। তো বুস্টার রকেটগুলো কি করে, যেহেতু এই স্পেস শাটলটা অত্যন্ত ভারী, তাই তারা ফুয়েল ট্যাঙ্ক থেকে প্রচুর পরিমাণে ফুয়েল নিয়ে বার্ন করে এবং নিচের দিকে প্রচণ্ড থ্রাস্ট বা ধাক্কা তৈরি করে। দেখো, প্রচণ্ড বেগে গ্যাস কিন্তু নিচের দিকে বের হয়ে যাচ্ছে। সেই সাথে এই যে তোমরা স্পেস শাটলটা দেখছো, তারও কিন্তু কিছু দেখো জেট ইঞ্জিন আছে, তারাও কিন্তু বার্ন করছে। তারাও কি করছে? ফুয়েল একই সাথে বার্ন করছে। প্রচণ্ড বেগে গ্যাস যখন নিচের দিকে যায়, তখন উপরের দিকে একটি লব্ধি বল তৈরি হয়। ঠিক আছে? তাহলে নিচের দিকে গ্যাস প্রচণ্ড বেগে বের হয়ে যাচ্ছে, আর উপরের দিকে কি হচ্ছে? স্পেস শাটলটা আস্তে আস্তে গতি লাভ করছে। এই ঘটনাটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এটাই আমরা এখানে জানার চেষ্টা করব। দেখি এরপরে আমাদের জন্য কি আছে। নিউটনের প্রথম এবং দ্বিতীয় সূত্র আলোচনা করার সময় আমরা বল প্রয়োগ করার কথা বলেছি, কিন্তু কে কিংবা কি বল প্রয়োগ করছে সেটি কিন্তু আমরা বলিনি। তো বাস্তব জীবনে সবসময় কোনো না কোনো বস্তুর মাধ্যমে অন্য বস্তুর উপরে বল প্রয়োগ করা হয়। যখন একটি বস্তু অন্য বস্তুর উপরে বল প্রয়োগ করে, তখন বস্তু দুইটির মাঝে কি ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে, নিউটনের তৃতীয় সূত্র আমাদেরকে সেটি জানিয়ে দেয়। যেমন এইমাত্র আমি তোমাদেরকে বললাম যে রকেট ইঞ্জিন নিচের দিকে প্রচণ্ড বেগে গ্যাস নির্গত করছে এবং পুরো ব্যবস্থাটা সামনের দিকে গতি লাভ করছে। তাহলে বিপরীত দিকে রকেট ইঞ্জিন থেকে তৈরি যে সৃষ্ট গ্যাস বা এক্সজস্ট ফ্লো, সেটা আমাদেরকে প্রচণ্ড বেগে পিছনের দিকে যাচ্ছে, সামনের দিকে রকেটটাও প্রচণ্ড বেগে ধাবিত হয়। তো অনেকভাবে নিউটনের তৃতীয় সূত্রটি লেখা হয়ে থাকে, কিন্তু বোঝার জন্য সহজ এবং স্পষ্টভাবে লেখা যেতে পারে এভাবে। নিউটনের তৃতীয় সূত্র: যখন একটি বস্তু অন্য বস্তুর উপর বল প্রয়োগ করে, তখন সেই বস্তুটিও প্রথম বস্তুর উপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে। তবে স্বাভাবিকভাবে নিউটনের যে চিরাচরিত
সূত্র, সেই সূত্রটা হচ্ছে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তোমরা এটা একটু লিখে নিতে পারো খাতায়, আমি তোমাদের সুবিধার জন্য এটা দিয়ে দিচ্ছি। জাস্ট একটু হোল্ড করো। আমি এটাকে একটু ঠিক করে নেই। তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ হোয়াইট বোর্ডটা। তো আমি কি বলছিলাম যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তো এটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা একটু সুন্দর করে লিখে নাও। তো যদি এই কথাটাকে আমরা যদি বাংলায় বলি তাহলে সেটি কি দাঁড়াবে? এটি দাঁড়াবে হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এটাই হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড এবং এটাই কিন্তু বিভিন্ন বইতে এবং গুরুত্বপূর্ণ, মানে ইভেন আমাদের নিউটনের যে প্রকাশিত নিজস্ব যে গ্রন্থ ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, সেখানেও কিন্তু এই কথাটাই কিন্তু লেখা আছে। তো চলো আমরা ফিরে যাই আমাদের পরের অংশে। এখানে বলছে প্রয়োগ করা বলটিকে অনেক সময় ক্রিয়া বা অ্যাকশন বলা হয় এবং বিপরীত দিকে ফিরে পাওয়া বলটিকে প্রতিক্রিয়া বা রিয়াকশন বলা হয়। তাহলে আমরা যে বল প্রয়োগ করছি তার নাম হচ্ছে অ্যাকশন এবং প্রয়োগকৃত বলের বিপরীতে আমি যে বলটা পাচ্ছি সেটার নাম হচ্ছে রিয়াকশন। মনে করো যে তুমি খুব প্রচণ্ড বেগে টেবিলের উপরে রেগে যেয়ে একটা থাপ্পড় দিলা, তাহলে তুমি টেবিলের উপরে এই যে থাপ্পড়টা দিলা এটা হচ্ছে অ্যাকশন। আর টেবিল কি করবে? টেবিলও ওই বলটা তোমার দিকে সমান ও বিপরীতমুখী হারে ফিরিয়ে দিবে, এটা হবে রিয়াকশন। এই যে তুমি ব্যথা পেলে, এটা হচ্ছে রিয়াকশন। তারপরে দেখো, তোমরা দেখতে পাচ্ছ বল কখনো আলাদা একা থাকে না, এটি সবসময় জোড়া হিসেবে আসে, তাই না? অর্থাৎ ক্রিয়া থাকলে অবশ্যই তার প্রতিক্রিয়া থাকবে, কখনো শুধু বল থাকতে পারবে না, একটি বল ক্রিয়া আকারে থাকলে তার প্রতিক্রিয়াও থাকবে। আলাদাভাবে শুধু ক্রিয়া কিংবা শুধু প্রতিক্রিয়া কখনোই পাওয়া সম্ভব নয়। এরপরে কি আছে আমরা একটু দেখি। বলছে নিউটনের তৃতীয় সূত্র শেখার সময় একটি বিষয় নিয়ে অনেক সময় বিভ্রান্তি হয় যে দুইটি বল যদি একটি অন্যটির সমান এবং বিপরীত দিকে হয় বা হয়ে থাকে তাহলে কেন একটি অন্যটিকে বাতিল করে দেয় না। ঠিক আছে? তো এই জন্য তৃতীয় সূত্রটি শেখার আগে খুব স্পষ্ট করে বোঝা দরকার যে যদি দুইটি আলাদা বস্তু এ এবং বি থাকে এবং এ যখন বি বস্তুর উপরে বল প্রয়োগ করে তখন বি বল প্রয়োগ করে এ বস্তুটির উপরে, অর্থাৎ দুইটি বল সমান ও বিপরীত কিন্তু তারা দুইটি ভিন্ন ভিন্ন বস্তুতে কাজ করে, তাই কখনোই একই বস্তুতে কাজ করে না। তো যদি একই বস্তুতে দুইটি বল প্রয়োগ করা হতো শুধু তাহলেই একে অপরকে বাতিল করে দিতে পারত। তো এখানে তার কোনো সুযোগ নেই, কারণ দেখো আমি মনে করি এটা হচ্ছে এ, ঠিক আছে, আর এইটা মনে করি আমরা বি। তাহলে এ বি এর উপরে বল প্রয়োগ করলো কিন্তু বি বল প্রয়োগ করলো এ এর উপরে। যদি একই বল দুইটি বস্তুর উপর ক্রিয়াশীল হতো, অর্থাৎ ধরো এটা হচ্ছে একটি বস্তু এ, অর্থাৎ এরই উপরে যদি আমরা ক্রিয়া প্রয়োগ করতাম, এরই উপরে যদি প্রতিক্রিয়া থাকতো বিপরীতমুখী, তাহলে সেক্ষেত্রে কোনো লব্ধি বল দেখা যেত না। কিন্তু যেহেতু এ বি এর উপর এবং বি এর উপরে আলাদা আলাদা, এ বি এর উপরে যেটা প্রয়োগ করছে সেটার নাম হচ্ছে অ্যাকশন, ঠিক আছে, আর বি এর উপরে যেটা মানে প্রতিক্রিয়া দিচ্ছে সেটার নাম হচ্ছে রিয়াকশন। তো যেহেতু দুইটা বস্তু আলাদা তাই ক্রিয়া এবং প্রতিক্রিয়া জনিত পার্থক্যটাও কিন্তু আলাদা। তো বলছে এখানে তার কোনো সুযোগ নেই। এই আলাদা দুইটি বস্তুতে প্রযুক্ত বল দুইটি, একটি ক্রিয়া, ঠিক আছে, আর অন্যটি হচ্ছে প্রতিক্রিয়া। তো কয়েকটি উদাহরণ দিলে বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠবে। দেখো, বলছে টেবিলকে ধাক্কা দিলে টেবিলও কিন্তু পাল্টা ধাক্কা দেয়। তো এখানে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি আর একজন পালোয়ান কি করছে, টেবিলটিকে ধাক্কা দিচ্ছে। তাহলে কি ঘটবে? টেবিলও এর উপরে একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে সূত্র অনুযায়ী। তো বলছে তুমি যদি কোনো ভারী টেবিলকে ধাক্কা দাও তাহলে টের পাবে টেবিলও তোমাকে পাল্টা ধাক্কা দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখানে বস্তু দুইটি, একটি তুমি নিজে আর অন্যটি হচ্ছে টেবিল। তো তুমি একটি বল প্রয়োগ করেছো টেবিলের উপরে, সে কারণে টেবিলটিও একটি বল দিয়েছে তোমার উপরে। তো এই হলো ক্রিয়া এবং
প্রতিক্রিয়া। তো তোমার যদি শূন্যে একটা ঘুষি মারতে হয়, তুমি সম্ভবত আপত্তি করবে না, কারণ বাতাসের উপর আর কতটুকুই বা বল প্রয়োগ করা যায়। কিন্তু তোমাকে যদি কঠিন একটি কংক্রিটের দেয়ালে সজোরে ঘুষি মারতে বলা হয়, তুমি নিশ্চয়ই রাজি হবে না, তাই না? তুমি যদি এরকম শূন্য একটা ঘুষি মারো তাহলে কি হবে? না, এটা কোনো ব্যথা লাগছে না, কারণ বাতাস হালকা হওয়ার কারণে সে তোমার উপরে প্রতিক্রিয়া বল প্রয়োগ করতে পারছে না। কিন্তু তোমাকে যদি বলা হয় যে এটা একটা দেয়াল আর এর উপরে ঘুষি মারো, নিশ্চয়ই তুমি রাজি হবে না। কারণ কি? কারণ এটা কিন্তু মানে বাতাসের চাইতে অনেক বেশি স্থিতিস্থাপক, এবং সে কারণে সে কী করবে, তোমাকে প্রতিক্রিয়া বল ফিরিয়ে দেবে এবং তুমি কিন্তু ব্যথা পাবে। ঠিক আছে? তো এরপরে চলো কি লিখছে দেখো। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে আমাদের ভদ্রলোক তিনি হাঁটছেন, তো এর ক্ষেত্রে আবার ক্রিয়া প্রতিক্রিয়া কোন জায়গা থেকে আসলো, তাই না? তো চলো একটু দেখি। তো বলছে নিউটনের তৃতীয় সূত্র বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে একজন কিভাবে হাঁটে সেটি বোঝা। স্থির অবস্থা থেকে একজন হাঁটতে পারে, তার অর্থ হাঁটার সময় একটি ত্বরণ হয়, যার অর্থ হাঁটার জন্য বল প্রয়োগ করতে হয়। কিন্তু আমরা সবাই জানি কেউ যখন হাঁটে তখন কেউ তাদের উপরে বল প্রয়োগ করে না। তাহলে বলটি কোথা থেকে আসে? ক্রিয়া ও প্রতিক্রিয়ার ধারণা না থাকলে আমরা কখনোই হাঁটার বিষয়টি ব্যাখ্যা করতে পারতাম না। দেখো এখানে কি হয় আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এই যে ভদ্রলোক আমরা যার কথা বলছি, সে যাচ্ছে কোন দিকে? সে দেখো তার পা দিয়ে মাটির দিকে একটি বল প্রয়োগ করছে। ঠিক আছে? সে এই পাটি বাড়িয়ে দিল, আর এই পা দিয়ে সে নিচের দিকে একটি বল প্রয়োগ করছে। ঠিক আছে? এই বলটা হচ্ছে ক্রিয়া। আর এই বলের বিপরীতে আরেকটা বল আমরা উল্টো দিকে পাচ্ছি, তার নাম হচ্ছে কি? প্রতিক্রিয়া। এই দুই বলের লব্ধি বরাবর সামনের দিকে বলের যে উপাংশ, এই দিকে কিন্তু এই ব্যক্তি এগিয়ে যাচ্ছেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। ধরো এখানে একটি বল এইদিকে ক্রিয়া করলো, আরেকটি বল এই দিকে ক্রিয়া করলো। তো দুইটি বলের একটি লব্ধি বল আছে, যেদিকে আমরা মোট বলের রেজাল্টেন্টটা পেয়ে থাকি। তো এই বিষয়টা বুঝতে গেলে তোমাদেরকে আর কয়েকটা দিন একটু ওয়েট করো, তাহলে বিষয়টা আরও ক্লিয়ারলি আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো। এটা পরবর্তীতে আসতেছে। তাহলে এখানে দেখা যাচ্ছে একটি লব্ধি বল সরাসরি নিচের দিকে, আরেকটা উপরের দিকে। ঠিক আছে? আর এই দুই লব্ধি বলের যে দুঃখিত, একটি মূল বল মানে অ্যাকশন, আর বিপরীতে হচ্ছে তার রিয়াকশান। আর এই দুইটি বলের লব্ধি যে বলটা বা রেজাল্টেন্ট যে ফোর্সটা, সেটার কারণেই এই ব্যক্তি সামনের দিকে কিন্তু এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন। তো আমরা সবাই কিন্তু এভাবেই হাঁটি। আমরা যখন হাঁটি আমরা এক পায়ের উপরে ভর চাপিয়ে দিই। দেখো এই পায়ের উপরে ভর চাপিয়ে দেওয়া হয়েছিল এই পায়ের উপরে, আর এই পাটা কিন্তু পিছন থেকে তুলে সামনে আনা হয়েছিল। একটু পরেই যে ঘটনাটা ঘটবে, এই পাটা শূন্যে উঠে যাবে, আর এই পায়ের উপরে তখন সে কী করবে? প্রথম বলটা নিচের দিকে, তারপরের বলটা কোনাকুনি। ঠিক আছে? এইভাবে কিন্তু ব্যক্তিটা সামনের দিকে এগিয়ে যাবে। তো বলছে কেউ যখন হাঁটে তখন সে পা দিয়ে মাটিতে বল প্রয়োগ করে, অর্থাৎ এটা হচ্ছে ক্রিয়া। তখন মাটিও তার শরীরে পাল্টা বল প্রয়োগ করে, সেটা হলো প্রতিক্রিয়া। এখানে দেখো এই যে সবুজ যে অ্যারোবাতির চিহ্নটা, এটা হচ্ছে ক্রিয়া। আর -F অর্থাৎ আমাদের এই যে লাল যে তীর চিহ্ন, এটা হচ্ছে প্রতিক্রিয়া। আর তোমাদের মনে প্রশ্ন আসতে পারে স্যার মাইনাস চিহ্নটা কেন? কারণ এই যে আমরা বললাম যে ক্রিয়া প্রতিক্রিয়া সমান এবং বিপরীতমুখী। এটা হচ্ছে যদি ক্রিয়া হয় আর এইটা যদি হয় প্রতিক্রিয়া, তাহলে তারা মানের সমান, কিন্তু যেহেতু বল একটি ভেক্টর রাশি, তাদের দিক বিপরীত, সুতরাং এখানে আমরা ঋণাত্মক চিহ্ন ব্যবহার করেছি। এইটুকুই। তো এরপরে চলো। তো এই প্রতিক্রিয়ার কারণে একজন হাঁটতে পারে, সেজন্য খুব পিচ্ছিল জায়গায় হাঁটা যায় না। পিচ্ছিল জায়গায় হাঁটা যায় না এর মূল কারণ হচ্ছে সেখানে কোনো নির্দিষ্ট জায়গায় বলটা সুসংহতভাবে প্রয়োগ করা যায় না, পাটা হড়কে যায়। তো পিচ্ছিল জায়গার মেঝেতে পা দিয়ে পিছন দিকে বল প্রয়োগ করা যায় না বলেই সেখানে হাঁটাটা কিন্তু কষ্টকর এবং পা পিছলে যায়। তো সেই কারণে ক্রিয়া নামের বলটি প্রয়োগ করা যায় না বলে হাঁটার জন্য প্রতিক্রিয়া বলটিও পাওয়া যায় না। এরপরে বলছে প্লেনের জেট ইঞ্জিন কিংবা রকেটে একই ব্যাপার ঘটে। ইঞ্জিন থেকে উত্তপ্ত গ্যাস পিছন দিকে প্রচণ্ড বেগে বের হয়ে আসে, তার প্রতিক্রিয়ায় প্লেন কিংবা রকেট সামনের দিকে এগিয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো আমরা একটা উদাহরণ এখানে কাজে লাগাচ্ছি, যে একটি চেয়ার সর্বোচ্চ 525 নিউটন প্রতিক্রিয়া বল দিতে পারে। তো তোমার ভর যদি 50 কেজি হয় এবং তোমার বন্ধুর ভর যদি 55 কেজি হয়, তাহলে তোমরা কি এই চেয়ারে উঠে দাঁড়াতে পারবে নাকি চেয়ারটা ভেঙে যাবে? তাহলে চেয়ার কিন্তু সর্বোচ্চ 525 নিউটন প্রতিক্রিয়া বল দিতে পারে। তাহলে আমরা এখানে কতটুকু বল প্রয়োগ করব আমি বিষয়টা তোমাদেরকে দেখাই। মনে করো এইটা হচ্ছে আমাদের চেয়ার, এবং এই চেয়ারের উপরে ধরো তুমি দাঁড়ালে। ঠিক আছে? এখন তোমার ভর হচ্ছে কত? তোমার ভর হচ্ছে 50 কেজি। তাহলে তুমি নিচের দিকে
যে বল প্রয়োগ করছো সেই বলের পরিমাণ মানে তোমার ওয়েট বা তোমার ওজন, ডাব্লিউ ইকুয়াল টু তোমার ভর গুণ অভিকর্ষ ত্বরণ। তো তোমার ভর কত 50, আর অভিকর্ষ ত্বরণ কত আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা যদি এটাকে গুণ করি তাহলে কত হবে, 5 8 40 শূন্য, হাতে 4, 5 নং 45 আর 4 49, তাহলে 490 নিউটন। কেমন, এটা হবে 490 নিউটন। আর চেয়ারটা প্রতিক্রিয়া বল দিতে পারে কত, 525 নিউটন। তাহলে দেখা যাচ্ছে সে 525 নিউটন প্রতিক্রিয়া সহ্য করতে পারে, কিন্তু তুমি বল প্রয়োগ করছো মাত্র 490 নিউটন। তার ফলে কি তুমি এই চেয়ারে উঠে দাঁড়াতে পারবে, ঠিক আছে, তুমি চেয়ারে উঠে দাঁড়াতে পারবে। এখন ওই যে তোমার বন্ধুর ভর বলা হচ্ছে 55 কেজি, তাহলে তার ক্ষেত্রে ওজন কত হবে, তার ক্ষেত্রে W1 মনে করি আমরা, তাহলে তার ভর হচ্ছে 55 আর অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 55 দিয়ে যদি আমরা 9.8 গুণ করি তাহলে 539 নিউটন, রাইট। তো 539 নিউটন, কিন্তু চেয়ারটা নিতে পারে 525 নিউটন। তো এখন তোমার ওই বন্ধু যদি এই চেয়ারের উপর উঠে দাঁড়ায় তাহলে চেয়ারটা ডেফিনেটলি ভেঙে যাবে, কারণ সে তো প্রতিক্রিয়া বল নিতে পারছে না, ঠিক আছে, কারণ সে সর্বোচ্চ এতটুকু সহ্য করতে পারে, আদারওয়াইজ তার পা থেকে এখান থেকে ভেঙে যাবে, বা যা হোক চেয়ারটা ভেঙে যাবে আর কি। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এই অঙ্কটা তোমাদের জন্য বাড়ির কাজ আকারে থাকলো, ঠিক আছে। তাহলে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা মহাকর্ষ বল এই চ্যাপ্টারটা আলোচনা করব। তোমরা এটা বাসায় একটু ভালো করে পড়ে রেখো। আর আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটাও তোমরা ভাষায় খুব ভালো করে এটাকে রিভাইজ করে রেখো। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই, আশা করি সবার ভালো লেগেছে। কেমন লাগলো সেটা আমাদের কমেন্টে জানিয়ে দিও। আর তুমি যদি ইউটিউব থেকে দেখো এবং আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমাদের ভার্চুয়াল স্কুলের যে পেজটি এটাকে ফলো করে দিও। আর আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও। এটা তোমাকে অনেক সুবিধা দেবে ভবিষ্যতে আশা করি। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আর কোন ধরনের ক্লাস তোমাদের পছন্দ বা কোন ধরনের ক্লাস তোমাদের প্রয়োজন সেটা আমাকে কমেন্টে জানিও। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।